আমন্ত্রণ নিউজ 24 সংবাদে। সালিসু চৌধুরী সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। একে তো অবৈধ অভিবাসী, তার উপরে চাকরি নেই, ফলে তীব্র খাদ্য সংকট আর স্বাস্থ্য ঝুঁকিতে দিন কাটছে মালদ্বীপে প্রায় 1.5 লাখ অবৈধ বাংলাদেশি অভিবাসীর। করোনার প্রভাবে দেশটিতে এরই মধ্যে অর্থনৈতিক ধস নামায় এসব অবৈধ কর্মীকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে বারবার চাপ দিচ্ছে মালদ্বীপ সরকার। তাদের ফিরিয়ে আনতে না পারলেও পরিস্থিতি স্বাভাবিক করতে 100 টন খাবারের এক জাহাজ পাঠিয়েছে বাংলাদেশ। আর পুরো ঘটনা প্রবাহের উপর নজর রাখছে স্থানীয় বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মালদ্বীপের রাজধানী মালে শহরের ব্যস্ততম এক সড়ক মাজেদ হিমাগু। এই রাস্তার নামিদামি শপিং মল আর অট্টালিকার পাশেই ছোট্ট এক খুপটি ঘরে আশ্রয় নিয়েছেন কিছু বাংলাদেশি অভিবাসী। কবুতরের খোপের মতো শ্বাসরুদ্ধকর এক পরিবেশে বন্দী এই মানুষগুলো, যাদের বেশিরভাগেরই চাকরি নেই জমানো টাকা কিংবা পর্যাপ্ত খাবার সংস্থান। ভিডিও কলে নিউজ 24-এর কাছে এমন মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা। 2 মাস ধরে করোনা ভাইরাসের কারণে আমরা কাজকর্ম নাই এবং টুকটাক কাম করে যা করি আমরা আমাদের এখানে চলাচল করতে কষ্ট হয়। আমরা এই জায়গায় খানার বিল, রুম ভাড়া দিতে পারি না, আমাদের পরিবার কেমনে চলবে? সরকারের কাছে আহ্বান জানাচ্ছে যেন সরকারি কিছুটা লোন অথচ আমাদের প্রবাসী ভাইদেরকে দেয়, পরবর্তীতে এই লোনগুলো পরিশোধ করে দেওয়া হবে। মালদ্বীপে এমন আরো কিছু বাংলাদেশির সাথে কথা হয় যাদের মুখেও একই ভাষ্য। আমাদের 60 থেকে 70,000 মানুষ বর্তমানে আমরা বেকার অবস্থায় আছি। তো সেদিক থেকে আমরা খুবই খাদ্য সংকটে আছি এবং আমাদের আর্থিক সংকট খুবই ভয়াবহ। যাদের কোনো মালিক নেই, বেতন নেই, থাকার জায়গা নেই, খাবার নেই, তাদেরকে দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়, কিন্তু ভুক্তভোগী প্রবাসীর সংখ্যা এত বেশি যে সবাই যোগাযোগ করতে পারে নাই। চাকরি হারানো অনেক কোম্পানি দেশে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু ফ্লাইট না থাকায় তাদেরকেও দেশে পাঠানো সম্ভব হচ্ছে না। দক্ষিণ এশিয়ার 115 বর্গ কিলোমিটারের পর্যটন নির্ভর ছোট্ট দেশ মালদ্বীপ। মাত্র 5 লাখ জনসংখ্যার দেশটিতে বাংলাদেশি আছে প্রায় 1 লাখ। এর মধ্যে মালদ্বীপ সরকারের হিসাব অনুযায়ী অবৈধ বাংলাদেশি কর্মী প্রায় 40,000, বেসরকারি হিসাবে তা 1.5 লাখেরও বেশি। এমন পরিস্থিতিতে অন্য দেশের নাগরিকদের মতোই প্রায় 1.5 লাখ অবৈধ বাংলাদেশি কর্মীকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে বারবার চাপ দিচ্ছে দেশটি। মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের অনেকে এখন কর্মহীন হয়ে পড়েছেন। তাদের আহার এবং বাসস্থানের সংস্থান করতে অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে। আমরা হাই কমিশনের পক্ষ থেকে সীমিত সংখ্যক প্রবাসীদের সহায়তা করার চেষ্টা করছি, তবে অবৈধ প্রবাসীদের দেশে ফিরে নেওয়ার জন্য মালদ্বীপ সরকারের পক্ষ থেকে ক্রমাগত আমাদেরকে অনুরোধ করা হচ্ছে। বাস্তবতার নিরিখে আমরা প্রবাসীদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় দূতাবাস থেকে কয়েকশো বাংলাদেশির খাবার জোগানের ব্যবস্থা করলেও সংকটে আছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে গেল বুধবার মালদ্বীপ সরকারকে 100 টন খাবার ও মেডিকেল সরঞ্জাম উপহার পাঠায় বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ঘটল প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 15 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা হল 75 জনে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। প্রতিদিনের মতো করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গতদিনের চেয়ে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 2190টি নমুনা পরীক্ষা করে আরও 266 জনের মধ্যে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে 1838 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 2190 জন। করোনায় আক্রান্ত হয়েছে 266, মৃত্যুবরণ করেছে 15 জন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্তদের মধ্যে 80% বেশি মানুষের কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। অন্যদের অক্সিজেন সহ কিছু ওষুধ লাগতে পারে। জানান, আইসিইউ, ভেন্টিলেটর এবং প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি ব্যবস্থা নিতে প্রতিনিয়ত কাজ চলছে। বেসরকারি হাসপাতালও অনেকগুলো আমরা হাতে আছে, তারাও এগিয়ে আসছেন সেবা দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা ইউনিভার্সাল হাসপাতাল 100 বেড এবং আনোয়ার খান মেডিকেল কলেজ 200 বেড হাসপাতালটি কোভিড রোগীর জন্য আমরা
প্রস্তুত করছি। স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইউনিট পিপিই এর কোনো ঘাটতি নেই। এছাড়া করোনা নির্ণয়ে সারা দেশে কাজ করছে 20টি ল্যাব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা আক্রান্ত প্রথম চিকিৎসক ডাক্তার ফয়সাল জাহাঙ্গীর পলাশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে তার অভিজ্ঞতার কথা জানান তিনি। বলেন, করোনা আক্রান্ত হলেই মৃত্যু নয়, তার প্রমাণ তিনি নিজেই। তার পরামর্শ, আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। একই সঙ্গে ডাক্তার ফয়সাল বলেন, করোনা যুদ্ধে ডাক্তারদের পিছপা হওয়ার সুযোগ নেই। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। এই রোগে অনেকে আক্রান্ত হচ্ছেন। অলরেডি বিশ্বে 20 লাখ লোক আক্রান্ত হয়ে গেছে, অনেকে মারা গিয়েছেন, কিন্তু এদের মতো অনেকেই ভালো হচ্ছেন, সুস্থ হচ্ছেন, যেমন আমি হয়েছি। ডাক্তার ফয়সাল জাহাঙ্গীর পলাশ মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে এক করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। 20 তারিখে আমার জ্বর আসে। জ্বর আসার পরে আমি একটু ভয় পেয়ে যাই। আইডি স্যারকে আমি 21 তারিখ সকালে ইনফর্ম করি, আমার বিষয়ে জানাই। তো ওনারা সাথে সাথে আমার স্যাম্পল কালেক্ট করেন এবং 21 তারিখ সন্ধ্যার দিকে আমাকে ওনারা রিপোর্ট ওভার ফোনে জানিয়ে দেন যে আপনার পজিটিভ এসেছে। জানতে চাওয়া, আক্রান্ত হওয়ার পর তার মানসিক অবস্থা কেমন ছিল? আমি মানসিকভাবে একটু প্রস্তুত ছিলাম। রিপোর্টটা শোনার পরে একটু খারাপ লেগেছে, কিন্তু আমি ভেঙে পড়িনি, ইজিলি নিয়েছিলাম। আচ্ছা, আমার সিমটম 2 দিনে খারাপ ছিল, এছাড়া আমি বাকি 19 দিনে নর্মাল ছিলাম বলা যাবে। যারা করোনা আক্রান্ত এবং যারা এখনো আক্রান্ত হননি তাদের তিনি একগুচ্ছ পরামর্শ দিয়েছেন। যারা অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছেন কোভিড-19-এ, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য ধরুন, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করুন। কিছুদিনের ব্যাপার, হয়তো কারো 14 দিন লাগবে, কারো 1 মাস লাগবে। ইনশাআল্লাহ সবাই সুস্থ হয়ে যাবেন। যেহেতু আমি হয়েছি, আপনারাও ইনশাআল্লাহ সুস্থ হবেন। আমি ওদের বলবো যে আপনারা সচেতন হন, বাইরে ঘোরাফেরা করবেন না, নিজের পাশে থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আমি চিকিৎসকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজেদের সুরক্ষা বজায় রেখে আপনারা রোগীদের সেবা করুন। যেহেতু এটা যুদ্ধ, এই যুদ্ধে পিছপা হওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জয়ী হব। ডাক্তার ফয়সাল সুস্থ হয়ে 12 এপ্রিল বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরলেও এখন তিনি 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন। অবশ্যই, কারণ আমার তো কোনো এটা তো আমার পেশা, যেহেতু আমার এটা পেশা, আমাকে কাজ করতেই হবে। আজীবন যতদিন বেঁচে থাকি ততদিন কাজ করেই যেতে হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার ভয়াবহতায় গেল 24 ঘন্টায় প্রাণ গেল আরও 4,500-এর বেশি মানুষের। তার মধ্যে যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত 1331 জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউনের মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য। ইউরোপের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এশিয়ায় বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। চীনের পর এবার ভারতে সংক্রমণ ছড়াচ্ছে বিদ্যুৎ গতিতে। দেশটিতে এরই মধ্যে 13,000 ছাড়িয়ে গেছে করোনা সংক্রমণের সংখ্যা। জাপানের প্রথম দিকে আক্রান্তের সংখ্যা কম থাকলেও গত কয়েক সপ্তাহে আক্রান্ত ও মৃত্যু বাড়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটি সরকার। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণ গেছে 1.5 লাখের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা 22 লাখ ছাড়িয়েছে। এদিকে করোনায় বিশ্বের প্রায় 3 কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে বলে আশঙ্কা বিশ্ব খাদ্য সংস্থার। করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সকল রাজনৈতিক দল এবং পেশাজীবীদের নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। তিনি বলেন, সরকার প্রণোদনা বললেও আসলে ঘোষিত প্যাকেজটি মূলত ব্যাংক নির্ভর ঋণ ছাড়া আর কিছুই নয়, বরং ত্রাণ সহায়তা নিশ্চিত করতে এই ব্যবস্থা সেনাবাহিনীর হাতে ন্যস্ত করা উচিত বলেও মনে করে বিএনপি। সরকার ও দায়িত্বশীল মন্ত্রীরা দেশের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এদিকে দেশের এই মহামারীতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়, বরং ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে
হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার মঈনের মৃত্যু নিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। কাজে এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা তোলা, সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি। আবার বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। করোনা দাপটে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 2117 জন। এর থেকে বাদ যাচ্ছে না দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। মহামারীতে সবচেয়ে সংক্রমিত নিউ ইয়র্কে 140 জন সহ যুক্তরাষ্ট্রে 2 শতাধিক বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। প্রতিনিধিদের তথ্যে চন্দ্রানী চন্দ্রার প্রতিবেদন। মহামারী করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। সবচেয়ে বেশি নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্রের। লাশের সারিতে সবার উপরে রয়েছে নিউ ইয়র্ক। এই ভাইরাস পাল্টে দিয়েছে বাংলাদেশি কমিউনিটির চিত্র। নীরবেই হারিয়ে যাচ্ছেন অনেকে। করোনায় গত 24 ঘন্টায় আরও 8 বাংলাদেশের মৃত্যু ঘটেছে এই মহানগরীতে। প্রাণহানির তালিকায় মৌলভীবাজারের রৌফ আহমেদ, সাগর নন্দী, তাজুল ইসলাম, ভার্জিনিয়ার ফরিদুদ্দিন, মোহাম্মদ আব্দুল হক, মেরিল্যান্ডের জামিলা আহমেদ পিঙ্কি, কুইন্সের মোহাম্মদ রহমানের মতো অনেকেই, যাদের অধিকাংশেরই বয়স ছিল 50 বছরের অধিক। যুক্তরাজ্যেও প্রাণহানি ঘটেছে শতাধিক প্রবাসী বাংলাদেশির। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি লন্ডনে, তারপরেই রয়েছে বাকিংহাম এবং ম্যানচেস্টার শহর। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে আরও 14 জন। সরকারি সূত্রে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও সোশ্যাল মিডিয়া প্রাপ্ত তথ্য নিয়ে করোনার মৃত প্রবাসীদের তালিকা করছেন সংবাদকর্মীরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, খবরেই যেমনটি আমরা বলছিলাম যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। তো কোভিড-19 সংক্রমণে বর্তমান পর্যায়কে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং আপনারা যারা আছেন প্রবাসী বাংলাদেশিরা কতটা চ্যালেঞ্জের মধ্যে আছেন? প্রথমে বলে নেই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দফায় 3টি প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরো আমেরিকা রিওপেন করতে চাচ্ছেন। মানুষ এতদিন ঘরে বন্দি আছে, এর ফলে অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়ছে, এই অবস্থা থেকে তিনি দেশকে উদ্ধার করতে চান। এই জন্য তিনি তার পরিকল্পনা ঘোষণা করেছেন। যদিও তার যে করোনা ভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্স রয়েছে, তার প্রধান অ্যান্থনি ফাউচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এত দ্রুত যদি সবকিছু সচল করা হয়, আসলে সেটি হবে খুবই মারাত্মক দুর্যোগপূর্ণ এবং সেটি সামাল দেয়া হয়তো পরে আর সম্ভব নাও হতে পারে। এজন্য তিনি খুব ধীর গতিতে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আগামী 1 মের আগেই তিনি অন্তত 29টি স্টেট, যেসব স্টেটে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমতির দিকে, সেগুলো তিনি সচল করতে চান। এরকম একটি অবস্থা, আপনি জানেন পুরো আমেরিকা জুড়ে এখন পর্যন্ত প্রায় 34,000 মানুষ মারা গেছে করোনা ভাইরাসে। এরপরও প্রতিদিন গড়ে 2,000 মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্ত হাজার হাজার, এখন পর্যন্ত প্রায় 7 লাখ মানুষ আক্রান্ত হয়েছে। তো সব মিলিয়ে একটা দুর্যোগপূর্ণ অবস্থা তো চলছেই। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এখনো নিউ ইয়র্কে। এখানে নতুন করে প্রতিদিন প্রায় 2,000 মানুষ আক্রান্ত হচ্ছে, গড়ে প্রতিদিন 600-এরও বেশি মানুষ মারা যাচ্ছে। এবং যেহেতু নতুন আক্রান্ত 2,000 এবং মারা যাচ্ছে 600, এই হিসেবকে তারা বলছে এটা এখন স্থিতিশীল, ধীরে ধীরে এটি হয়তো আরো কমে আসবে। এবং বাংলাদেশের মৃত্যু, বাংলাদেশিদেরও প্রতিদিনই 2 থেকে 3 জনের মৃত্যুর খবর আমরা জানতে পারছি। এবং এর বাইরে হয়তো আরো অনেকেই থেকে গেছেন যা আমরা হয়তো আমাদের জানাশোনার বাইরে। আর যেহেতু এখানে সরকারিভাবে শুধু বাংলাদেশিদের মৃত্যুর আলাদা কোনো হিসেব দেওয়া হয়নি, ফলে সেটি সুনির্দিষ্ট করে বলা মুশকিল। কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটির এখন পর্যন্ত শুধু নিউ ইয়র্কেই 1.5 শতাধিক বাংলাদেশি মারা গেছে। এবং সব মিলিয়ে কমিউনিটিতে একটা শোকের ছায়া চলছে।
1 মাসেরও বেশি সময় ধরে আমরা যারা নিউ ইয়র্কে রয়েছি ঘরে অবরুদ্ধ। শিশুরা স্কুলে যেতে পারছে না, যদিও তারা ঘরে বসে হোম স্কুল করছে, কিন্তু তারপরও একটানা ঘরে বন্দি থাকার একটা যে মানসিক যে সমস্যা তৈরি হয় সেগুলো এখন কিন্তু নিউ ইয়র্কে খুব বেড়েছে। এরই মধ্যে এই শহরে আত্মহত্যার হার আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সেই সঙ্গে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত জটিলতা রয়েছে, অ্যাংজাইটি, বিষণ্ণতার রোগগুলো খুব বেড়ে গেছে। এবং যারা আনডকুমেন্টেড রয়েছেন তাদের জন্য এখানে একটা হটলাইন খোলা হয়েছে সিটি থেকে, যেখানে বলা হয়েছে যে 311 এই হটলাইনে ফোন করে কারো যদি খাবারের সংকট থাকে তাহলে তারা সেখানে পৌঁছে দেবে। এরকম একটি অবস্থার মধ্যে আসলে এখানে জীবনযাপন চলছে এবং আগামী 15ই মে পর্যন্ত নিউ ইয়র্কে এরকম অবরুদ্ধ থাকতে হবে সেই ঘোষণা দিয়েছেন এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ এই সময়ের মধ্যে বাইরে বের হতে পারবে না। অবশ্য কিছু ক্ষমতার দ্বন্দ্ব কিন্তু আছে, সেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর এবং সিটি মেয়র দুজনেরই বেশ কিছু দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে আসছে। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিউ ইয়র্কের উপর খুবই অসন্তুষ্ট, কারণ তিনি বলছেন যে নিউ ইয়র্কে যে পরিমাণ প্রাণহানি এবং যে পরিমাণ আক্রান্তের হিসেব শুরু থেকে দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী ভেন্টিলেটর সহ সব রকম স্বাস্থ্যগত বিষয়গুলো নিশ্চিত। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতানা রহমান। চলে যাচ্ছে পরের সংবাদে। এদিকে যুক্তরাষ্ট্রে তৈরি করোনা পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভির ব্যবহারে রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন বলে দাবি করেছেন দেশটির চিকিৎসকরা। করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোনো অনুমোদিত ওষুধ নেই। দেশের বিভিন্ন দেশ কার্যকরী ওষুধ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বেশ কয়েকটি ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এরই একটি হলো রেমডেসিভির ওষুধ। গিলিয়াড সায়েন্সের তৈরি এই ওষুধটি ইবোলার বিরুদ্ধে পরীক্ষা করা হলেও এতে সফলতা এসেছিল খুবই কম। তবে কোভিড-19 সার্স সহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় এই ওষুধ কার্যকরী বলে মনে করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় রেমডেসিভির ওষুধটি করোনা প্রতিরোধে সম্ভাবনা রয়েছে। দর্শক, জানবো ইউরোপের খবর। করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা উন্নতির দিকে ইতালিতে। দেশটির সার্বিক অবস্থা ও প্রবাসী বাংলাদেশিরা কোন পরিস্থিতি আছেন তা ইতালি থেকে আমাদের জানিয়েছেন রিয়াজ হোসেন। এখন পর্যন্ত ইতালি, রোম সহ পুরো ইতালিতে 8 জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত প্রবাসী বাংলাদেশিদের লাশ পরিবার পরিজনের কাছে হস্তান্তর না করে এখানকার সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে দাফন করা হচ্ছে। তবে মুসলমানদের ক্ষেত্রে মুসলিম কবরস্থানে দাফন করা হয়। বর্তমানে ইতালিতে করোনা ভাইরাসের আক্রান্তর সংখ্যা কমতে শুরু করায় প্রবাসী বাংলাদেশি সহ নাগরিকদের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। তবে সরকার বলছে করোনা ভাইরাস পুরোপুরি মোকাবেলা না করা পর্যন্ত আগামী 3রা মে পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউনের যে সময়সীমা রয়েছে সে পর্যন্ত সকলকে ঘরে থাকতে বলা হয়েছে। তবে 1.5 লক্ষ প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক 25 লক্ষ টাকা যে সহযোগিতা ঘোষণা করেছে সেটি পর্যাপ্ত নয় বলে মনে করছেন এখানকার কমিউনিটির নেতৃবৃন্দ। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা যাতে আর্থিক অনুদান আরও বৃদ্ধি করা হয়। ইতালি থেকে রিয়াজ হোসেন। এবার স্পেনের খবর জানবো। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ স্পেন। ভয়াবহ করোনা পরিস্থিতির অবশ্য কিছুটা উন্নতি হয়েছে স্পেনে। সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানিয়েছেন ইসমাইল হোসেন রায়হান। করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন স্পেন। দেশটিতে 1,85,000 মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা 19,315। সুস্থ হয়েছেন প্রায় 80,000-এর মতো এবং বাংলাদেশি আক্রান্ত আছেন 2 শতাধিক, মৃত্যুর সংখ্যা 3 জন। তো আমরা বাংলাদেশ দূতাবাস থেকে জানতে পেরেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকার যে 3 জন মারা গিয়েছে তাদেরকে 3 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দিবে তাদের পরিবারকে। এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের সম সচিব মুতাসিমুল ইসলাম। এবং স্পেনের হাসপাতালগুলোতে কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে রোগী। সেখানে স্বাস্থ্যকর্মীরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন, প্রশাসনের লোকজন আক্রান্ত হচ্ছেন, স্বাস্থ্যকর্মীরা
প্রাণও হারাচ্ছেন, যার কারণে স্বাস্থ্যকর্মীরা বলছেন হসপিটালে জায়গা না থাকার কারণে কিন্তু অনেক করোনা ভাইরাস রোগীকে তারা হসপিটালে জায়গা দিতে পারছেন না, তাদেরকে ঘরে থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এবং বাড়ির অন্যান্য যে সকল জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে যেমন বেডরুম, বারান্দা, টয়লেট, এগুলো কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে এবং যে পানি দিয়ে পরিষ্কার করা হবে সেটি কিন্তু সাথে সাথে ফেলে দিতে হবে এবং যিনি পরিষ্কার করবেন তিনি কিন্তু অবশ্যই মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন এবং এই সকল রোগীকে মানসিকভাবে আসলে শক্ত থাকতে তারা বলেছে এবং বেশি করে ভিটামিন সি খেতে হবে এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য এবং জনগণের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, তাহলে এই ভাইরাসটি আসলে বেশি করে ছড়াতে সক্ষম হবে না। স্পেন থেকে ইসমাইল হোসেন রায়হান। করোনা ভাইরাস সংক্রমণে নতুন করে 5 জনের মৃত্যুসহ স্লোভেনিয়া আক্রান্তের সংখ্যা 1300 ছাড়িয়েছে। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। এখন পর্যন্ত স্লোভেনিয়াতে 1248 জনের শরীরে কোভিড-19 খ্যাত নভেল করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ ধরা পড়েছে। অর্থাৎ গত রবিবার সোমবারে এই সংক্রমণের হারটি একটি নির্দিষ্ট অবস্থায় এসে থেমে গিয়েছিল গত 24 ঘন্টার ব্যবধানে। অর্থাৎ গত বুধবার থেকে আরম্ভ করে আজ বৃহস্পতিবার এই 24 ঘন্টার ব্যবধানে এই সংক্রমণের হারটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরেই স্লোভেনিয়া সরকারের বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই লকডাউন পরিস্থিতি হয়তোবা সীমিত পরিসরে শিথিল করা হতে পারে, যেহেতু গত কয়েকদিন যাবৎ এ সংক্রমণের হার খুব বেশি একটা বৃদ্ধি পাচ্ছিল না। কিন্তু আজকে এই অবস্থার পর অর্থাৎ নতুন করে আবার করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে যায় এবং একই সাথে নতুন করে 5 জন মৃত্যুবরণ করায় এখন স্লোভেনিয়া সরকারের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে হয়তোবা এই লকডাউন পরিস্থিতি আরও বেশ কয়েকদিন অব্যাহত রাখা হতে পারে বলে আমরা শুনতে পেরেছি। তবে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এর আগে যে নিয়মটি প্রবর্তন করা হয়েছিল, অর্থাৎ এখন থেকে বাহিরে বের হতে হলে সবাইকে মুখে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরিধান করা বাধ্যতামূলক। এখন থেকে হয়তোবা মুখের মাস্ক সবাইকে পরিধান করতে হবে, কিন্তু হ্যান্ড গ্লাভসের বিষয়টি শিথিল রাখা হয়েছে। জানবো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। করোনা ভাইরাসে 18 বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে। তবে চিকিৎসক প্যানেল দিয়ে প্রবাসীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দূতাবাস। কোভিড-19 সংক্রমণের সর্বশেষ খবর সৌদি আরব থেকে আমাদের জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলামিন। অতীতের সকল রেকর্ড ভেঙে আজকে গত 24 ঘন্টায় সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 762 জন। এই নিয়ে সৌদি আরব মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7142 জন। এছাড়া গত 24 ঘন্টায় মারা গেছেন 4 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা কিন্তু 87 জনের। এই আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে পবিত্র নগরী মক্কায়, সেখানে 325 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরপরে মদিনায় 197 জন এবং জেদ্দাতে 142 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তো এই করোনা বিস্তার রোধ করতে সৌদি সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে তাদেরকে পরীক্ষার আওতায় আনা শুরু করেছে। এদিকে বেশ কয়েকজন বাংলাদেশি অভিভাবকের সাথে কথা হয়েছে, যাদের বাচ্চারা ছেলেমেয়েরা রিয়াদের বাংলাদেশে অধ্যুষিত স্কুলগুলো বা বাংলাদেশিদের পরিচালিত স্কুলগুলোতে অধ্যয়নরত আছেন। তারা জানিয়েছেন যে তারা আসলে দীর্ঘদিন থেকে এই ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি ছাড়ার কারণে, ব্যবসা বাণিজ্য চলতে না পারার কারণে কিন্তু তারা অনেকটা আর্থিক সংকটে আছেন। এই মুহূর্তে কিন্তু স্কুল থেকে বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে বেতন পরিশোধ করার জন্য। তো এই অবস্থায় তারা কিন্তু একটি সংকটে পড়েছেন। সৌদি সরকার এই বিষয়টিকে একটি সুনজরে আসার জন্য পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন যে বাংলাদেশ সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছেন এবং এই স্কুলগুলোকেও কিন্তু ইতিপূর্বে প্রধানমন্ত্রী অনুদান দিয়েছেন। এই বর্তমান ক্রাইসিস মুহূর্তে যদি প্রধানমন্ত্রী স্কুলের যারা স্টাফ রয়েছে, যারা শিক্ষক রয়েছে, তাদেরকে যদি বেতন ভাতার দিক থেকে কিছুটা সহযোগিতা করে, তাহলে হয়তোবা স্কুলের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা একটু খেয়ে পরে বাঁচতে পারতো। পাশাপাশি যারা অভিভাবক রয়েছে তাদেরও অতিরিক্ত চাপ থেকেও তারা রক্ষা পেত। তো এই ছিল আমার কাছে রিয়াদ থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর।
দর্শক, সৌদির পর মালয়েশিয়ায় করোনা পরিস্থিতির খবর জানবো। মালয়েশিয়াতেও বাড়ছে করোনার মৃত্যু, আক্রান্তের সংখ্যা, যোগ হচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। কোভিড-19 সংক্রমণের সর্বশেষ খবর মালয়েশিয়া থেকে আমাদের জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গোটা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, মালয়েশিয়া গত 15 দিনে সর্বনিম্ন সংক্রমণ সংখ্যা। আজ মালয়েশিয়াতে 69 জন আক্রান্ত হয়েছে এবং সর্বমোট মালয়েশিয়াতে আক্রান্ত হয়েছে 5251 জন, সুস্থ হয়েছে 201 জন, সর্বমোট সুস্থ হয়েছে 2967 জন এবং আজকে 2 জন সহকারে মালয়েশিয়াতে সর্বমোট মারা গেছে 86 জন। তবে এর মধ্যে গতকালকে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি খবর দিয়েছে, অভিবাসীদের মধ্যে 601 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে 63 জন বাংলাদেশি খবর পাওয়া গেছে। যদিও 3 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে, তবে কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর আমরা এখনো পাইনি। মালয়েশিয়ার করোনা ভাইরাস আক্রমণ কমার অন্যতম কারণ হচ্ছে মালয়েশিয়ার সরকারের সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নেওয়া এবং মালয়েশিয়া সরকার দেওয়া সিদ্ধান্তটি মালয়েশিয়া সাধারণ মেনে নিয়েছে এবং তারা সঠিকভাবে এটি পালন করতেছে। এবং আরেকটা বিষয় যেটি হলো, মালয়েশিয়ার শুরু থেকেই আমরা বলে আসছি এবং মালয়েশিয়ায় যখন চীনে যখন এই করোনা ভাইরাসটি সংক্রমণ শুরু হয় তখন থেকে মালয়েশিয়ায় তাদের প্রত্যেকটা প্রদেশে তাদের হাসপাতাল, নার্স, ডাক্তার, পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম তারা প্রস্তুত রেখেছে। মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মালয়েশিয়া প্রত্যেকটি জনগণকে তারা করোনা ভাইরাস যে টেস্টের আওতা নিয়ে আসবে এবং বিশেষ করে যেই সব রেড জোনগুলো আছে ওই সব জোনগুলো বেশি নজর থাকবে। দীর্ঘদিন ছুটি থাকাতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের মধ্যে বিভিন্ন সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশে রমজান মাস আসলে প্রবাসীদের যে টাকা পাঠানোর একটি তাগিদ থাকে এবং কাজ বন্ধ থাকাতে একটি দুশ্চিন্তার মধ্যে পড়েছে। এতে করোনা ভাইরাস ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন, তারা বিভিন্ন আঞ্চলিক সংগঠন, তারা বিভিন্ন জায়গায় প্রবাসীদের খাদ্য সহায়তা করে আসতেছে এবং মালয়েশিয়া সরকার থেকে বিভিন্ন জায়গায় প্রবাসীদেরকে তারা বিভিন্নভাবে খাদ্য সহায়তা করে আসতেছে। মালয়েশিয়া থেকে শাহাদাত হোসেন। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি সাথে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। লকডাউন মানছেন না সাধারণ মানুষের অনেকেই। করোনার দুর্যোগকালেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে চোখে পড়ার মতো ভিড় ছিল। সাধারণ মানুষ বলছে, নিজ এলাকার দোকান বন্ধ থাকায় দূরে বড় বাজারে আসছেন তারা। প্রয়োজন ছাড়া কেউই বের হলে তাদেরকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। অন্তর বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজারে এলে মনেই হয় না যে লকডাউন চলছে। শুক্রবার সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো, অথচ বৃহস্পতিবার কারওয়ান বাজারের 2 ব্যবসায়ীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাদের একজন লাউপট্টি আড়তের ব্যবসায়ী, অন্যজন কর্মচারী। ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন করা হয়েছে। করার নাই, কারণ এলাকায় হলো সব লকডাউন। এখন আমাদের তো ফ্যামিলি বাঁচাইতে হবে, আমাদের তো বাজার করতে হবে। আমরা কোথায় যাব বলেন? মধ্যবিত্ত 10 দিন করতে পারবো। উচ্চবিত্তরা তো বাসায় 3 মাসের খাবার ফ্রিজে বোঝাই করে রাখছে। নিম্নবিত্তরা রেগুলার ত্রাণ চেয়ে খাচ্ছে, মানুষের কাছে সাহায্য নিয়ে খাচ্ছে। আমরা তো পড়ছি বিপদে। আমরা যেখানে থাকি ওখানে ডিম পাওয়া যাচ্ছে না, দোকানপাট বন্ধ। কাছাকাছি কোথাও আর বাজার নেই, আমাদের বাসায় ফার্ম গেটে। এখান থেকে যে বাজার নিয়ে গেলাম, এখন বাসার নিত্য প্রয়োজনীয় বাজারটা নাই। কি দিয়ে কেমনে চলুন, কঠিন অবস্থা। মাছ মাংস তো দূরে থাক, ভাত দুগাছে খাই, এগুলা অনেক কষ্ট। রামপুরা, বাড্ডা, হাতিরপুল সহ রাজধানীর বেশ কিছু বাজারে এমন ভিড় দেখা গেছে। এদিকে রাজধানী জুড়ে সেনাবাহিনীর সদস্যরা লকডাউন মানার বিষয়ে মানুষকে সচেতন করেন শুক্রবারেও। বাজার একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকছে। আমরা যা করছি, বাজারের লোকজনকে আমরা মাইকিং করে সচেতন করার চেষ্টা করছি, যাতে তারা তাদের মধ্যে যে দূরত্বটা থাকার কথা সেটা থাকে এবং তার যাতে এটাই আমরা নিশ্চিত করছি। এবং বাজারের যে দোকানদার তারা আছে, যাদেরকে আমরা বারবার বলছি তারা যাতে দোকানে অবশ্যই একটা সিস্টেম করে, যাতে লোকজন কাস্টমাররা তারা যাতে অবশ্যই একটি নিরাপদ দূরত্ব বজায় রাখে এবং নির্দিষ্ট সময়ের পরে যাতে বাজারের দোকানগুলো যাতে বন্ধ করে দেয়। পুলিশের সদস্যরাও মানুষকে সচেতন করতে মাঠে ছিলেন। জুম্মাবারে একসঙ্গে অনেকের নামাজ আদায় করা যাবে না, এ বিষয়ে নৌ পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।
করোনার প্রভাবে ভারতে আটকা পড়েছেন অন্তত 1000 বাংলাদেশি। তাদের বেশিরভাগই গিয়েছিলেন চিকিৎসা নিতে। আটকে পড়া এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতার 8টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। আগামী 20 থেকে 25 এপ্রিল পর্যন্ত 6টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং 21 ও 23 এপ্রিল 2টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। এদিকে ইউএস বাংলার অন্য একটি ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া 47 যাত্রী শুক্রবার দেশে ফিরেছেন। ব্যাংককে মৃত্যুবরণ করা একজনের মরদেহ ফিরিয়ে এনেছে ইউএস বাংলা। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে করোনা রোগীদের চিকিৎসায় নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টারের 75% কাজ সম্পন্ন হয়েছে। আগামী 25 এপ্রিলের মধ্যেই দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টার 100% তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। দেশে যখন করোনা রোগী দিন দিন বেড়েই চলেছে, তখনই বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শেষ পর্যায়ে চলছে অস্থায়ী আইসোলেশন সেন্টার নির্মাণ কাজ। দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতালটি দৃশ্যমান করতে চলছে নিরলস পরিশ্রম। শুক্রবার বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতালের কাজ পরিদর্শন করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা বলেন, প্রায় 75% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। টয়লেট পোর্শনের কাজ চলমান আছে। অলরেডি আমাদের যে বেডগুলি আছে, বেড অলরেডি চলে আসছে এখানে। আর আমাদের এখানে টেন্টের যে এসিগুলা এখনও ইনস্টলেশন হচ্ছে। তারপরে আমাদের এখানে ডক্টরস এবং নার্সদের যে রুমগুলি সেগুলি আমাদের কাজ চলমান আছে। আমরা এই কাজগুলি প্রায় শেষ পর্যায়ে। সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা আইসিসিবির পরিচালক জানান, আগামী 25 তারিখের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। 250টার উপরে বেড আমাদের হল 2-তে সেট আপের কাজ চলতেছে। এরা সরবরাহ এসে গেছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যেভাবে খুব জোরালোভাবে কাজ করছে, তাতে করে আগামী 25 তারিখ কি 24 তারিখের ভিতরে আমরা রোগী গ্রহণ করার মতো অবস্থায় চলে যাব। মহতী এই উদ্যোগের সমাপ্তিতে করোনা ভাইরাস প্রতিরোধে দেশ পাবে 2000 শয্যার বিশাল এক আইসোলেশন সেন্টার, একই সঙ্গে 71টি আইসিইউ। এই হাসপাতাল সম্পন্ন হলে করোনা যুদ্ধে এটি হতে যাচ্ছে দেশের অনন্য এক মাইল ফলক। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংবাদকর্মী, ব্যাংকার সহ জরুরি সেবায় নিয়োজিত ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করার হুমকি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। গণমাধ্যমে এমনটা জানিয়েছেন তিনি। একই ঘোষণা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারও। কমিশনাররা বলেন, করোনা প্রতিরোধ করতে যারা সমাজে ভূমিকা পালন করছেন তাদের রাত যাপনের বিষয়টি সুরক্ষার সঙ্গে চিন্তা করতে হবে। বাড়ির মালিকেরা কাউকে বাড়ি ছাড়ার হুমকি দিলে পুলিশকে জানানোর কথাও বলেন তারা। সেই সঙ্গে বাড়ির মালিকদের মানবিকভাবে বিবেচনা করারও আহ্বান জানান তারা। করোনার বিস্তার রোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। অনির্দিষ্টকালের লকডাউন ও কারফিউ চলা অবস্থায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বাস করা বাংলাদেশিরা যাতে ঘরে বসে স্বাস্থ্যসেবা নিতে পারে, সেজন্য বাংলাদেশ দূতাবাস রিয়াদ চালু করেছে ডক্টরস প্যানেল। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে 30 জনের বেশি চিকিৎসকরা টেলিফোনে স্বাস্থ্য পরামর্শ দেবেন প্রবাসী বাংলাদেশিদের। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত 6,500 মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ গেছে 80 জনের বেশি মানুষের। বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটের তথ্য অনুযায়ী কোভিড-19 আক্রান্ত হয়েছে শতাধিক বাংলাদেশি, মারা গেছে 18 জন। অনেকেই রয়েছেন ঝুঁকির মধ্যে। তাদের সহায়তা করার জন্য সৌদি আরবে কর্মরত বাংলাদেশি চিকিৎসক প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে প্যানেলের সমন্বয়ক বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর আবুল হাসান। আমরা এটিকে দ্রুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসবন্ধু কল সেন্টার এবং এটুয়ের সহযোগিতায় এটি ভিডিও চ্যাটিং এবং টেলিমেডিসিন পর্যায়ে নিয়ে যাব। আমরা আশা করছি যে বাংলাদেশিরা এ থেকে ফল লাভ করবে। প্রথম দিনই ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছে প্যানেলের সদস্য ডক্টর মোহাম্মদ মহসিন। অনেক সাড়া পেয়েছি। প্রথম দিনেই, প্রথম ঘন্টাতেই আমি ব্যক্তিগতভাবে প্রায় 17 জন রোগীকে আমি সার্ভ করেছি। সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলীয় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানিয়েছে দূতাবাসের এই উদ্যোগকে।
আমাদের যে ওষুধগুলো সাজেস্ট করা হবে ওষুধগুলো হয়তো দেখা যায় 5 থেকে 10,000 হতে পারে। এটি একটি সময় উপযোগী পদক্ষেপ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এদিকে বৈধ অবৈধ নির্বিশেষে সকল প্রবাসী ও সৌদি নাগরিকদের বিনামূল্যে করোনা ভাইরাসের চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। স্বাস্থ্যসেবা সংক্রান্ত যে কোনো মতামত ও পরামর্শের জন্য 937 নম্বরটি 24 ঘন্টা নিয়োজিত রয়েছে। বাংলাদেশের চিকিৎসক প্যানেলের সঠিক পরামর্শ নিশ্চিত করবে সুচিকিৎসা, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আরও খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় ঢাকা অফিস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী লকডাউনের জেরে কোম্পানির সিমেন্ট বিক্রি ব্যাপক হারে কমে যাওয়ায় গত 12 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় লাফার্স হোলসিমের ঢাকা অফিস। করোনা পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময় আরও বাড়তে পারে, তবে কারখানার স্থায়ী শ্রমিক ও কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় প্রতিরোধকমূলক পদক্ষেপ অনুসরণের মাধ্যমে নিরাপদে থাকতে বলা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের কুতুবদিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যান পুলিশের এএসআই কিশোর কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে পিস্তল ও 6 রাউন্ড গুলিসহ অভিযুক্ত গানম্যান কিশোরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে গাজীপুর উপজেলার কুতুবদিয়া গ্রামে মাদক দ্বন্দ্বে শহীদুল নামে একজনকে গুলি করে হত্যা এবং মঈন নামে আরও একজনকে গুলি করে গুরুতর আহত করে সে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং তা গানম্যান কিশোরের ব্যক্তিগত অপরাধ জানিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। গাজীপুরের কোনাবাড়ি করিম স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় শুক্রবার সন্ধ্যায় আগুনের নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় শুক্রবার বেলা 3:30টার দিকে ওই কারখানার একটি ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ওই ফ্লোরে থাকা বিপুল পরিমাণ সুতা কাপড় পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনার প্রকোপে গেল কয়েক দশকের মধ্যে চীনে জিডিপি কমে রেকর্ড পরিমাণ 6.8% দাঁড়াবে। আর ভাইরাসটির কারণে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে কর্মহীন হয়ে পড়েছেন 2 কোটিরও বেশি মানুষ। এদিকে কোভিড-19-এর প্রভাবে এশিয়ার অর্থনীতিও চরম নড়বড়ে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে IMF। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে বাড়তে শুরু করেছে এশিয়ার স্টক মার্কেটের সূচক। তবে করোনায় বিপর্যস্ত বিশ্বের শেয়ার বাজারে শুক্রবার কিছুটা স্বস্তির বাতাস বয়ে যায়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত ও মার্কিন ওয়াল স্ট্রিট শেয়ারসহ এশিয়ার স্টক মার্কেটের সূচকেও দেখা যায় ঊর্ধ্বগতি। অদৃশ্য করোনা ভাইরাসের মহামারীর উৎপত্তিস্থল বলা হয় যে শহরকে, সেই উহানে মৃতের সংখ্যা পর্যালোচনায় বেড়ে গেছে 50%। তথ্য পর্যালোচনায় মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও 1300 জনের নাম। এতে উহানে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাস মহামারীতে চীনের মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে যথেষ্ট। যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে আক্রান্ত মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি করছে জিনপিং প্রশাসন। এই পরিস্থিতিতে শুক্রবারই নতুন করে প্রায় 1300 মানুষের মৃত্যুর তথ্য প্রকাশ করল চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে উহানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা 3869 জন।
এই তালিকায় নতুন করে যোগ হয়েছে 1290 জনের নাম। সংশোধন করা হয়েছে আক্রান্তের সংখ্যাও। নতুন 325 জন যোগ করে উহানের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 50,333 জন। এসব মানুষের মৃত্যুর তথ্য প্রকাশে দেরি হওয়ার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে সিনহুয়া। প্রথম কারণ হিসেবে বলা হয়েছে, অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগেই বাড়িতে মৃত্যুবরণ করেছেন এবং সে সময় তাদের অনেকেরই করোনা টেস্ট করা হয়নি। দ্বিতীয়ত, মহামারীর তীব্রতায় মেডিকেল কর্মীরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সময়মতো তথ্য জমা দিতে পারেননি। আরেকটি কারণ হিসেবে বলা হয়েছে, মহামারীতে করোনা চিকিৎসা করতে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল। তাদের অনেকেই কেন্দ্রীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারেনি, ফলে সেখানে আক্রান্ত মৃতের সংখ্যা পেতে দেরি হয়েছে। এদিকে সংশোধনের পরও চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা 4,636, যা যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনের চেয়েও অনেক কম। এছাড়া করোনার উৎসস্থল হয়েও দেশটিতে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আসায় অবরুদ্ধ জীবন ও ভ্রমণের বিধিনিষেধ আস্তে আস্তে উঠে যাওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনায় বন্ধ খেলাধুলা, তাই বন্ধ আয়ের সব পথ। এমন অবস্থায় দুস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। সেই সঙ্গে ফেডারেশন থেকেও দেয়া হয়েছে খেলোয়াড়দের পাশে থাকার ঘোষণা। করোনা পরবর্তী পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোটাও চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছে হ্যান্ডবল ফেডারেশন। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো হ্যান্ডবল। দেশের স্কুল ও কলেজ পর্যায়ে গেল কয়েক বছর ধরে নিয়মিত টুর্নামেন্ট হওয়ার ফলে দিনকে দিন বাড়ছে এর জনপ্রিয়তা। তবে পাইপলাইনে খেলোয়াড় তৈরির পরিসংখ্যান বলছে বিভিন্ন সার্ভিস দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের আগ্রহীরাই হয়ে উঠছেন এই খেলার ভবিষ্যৎ কাণ্ডারি, যাদের বেশিরভাগই উঠে এসেছেন দরিদ্র পরিবার থেকে। করোনার আঘাতে এবার খেলা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হ্যান্ডবল খেলোয়াড়রা। আমাদের যারা হ্যান্ডবল খেলোয়াড়, মেয়ে খেলোয়াড়, যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এই জাতীয় প্রতিযোগিতা এবং জাতীয় দলে খেলতে আসে, তারা বেশিরভাগই সাধারণ পরিবারের এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা কন্ট্রাক্ট বেসিস যে জীবিকা নির্বাহ অর্জন করতো, সেগুলি তাদের বন্ধ হয়ে গেছে। তাদেরকে আমরা ফেডারেশনের পক্ষ থেকে এবং আমাদের যারা বিভিন্ন দানশীল ব্যক্তি আছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা যেন আমাদেরকে এই দরিদ্র খেলোয়াড়দের জন্য কিছু আর্থিক সহায়তার জন্য এগিয়ে আসেন। করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে দেশের প্রায় সকল ফেডারেশনে প্রায় একই চিত্র। এই সকল ফেডারেশনের দিকে সুদৃষ্টি দিতে ধনী সংগঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমি জাতীয় ক্রীড়া ফেডারেশনের সভাপতি হিসেবে সমস্ত ফেডারেশনের যারা কর্মকর্তা আছে তাদেরকেও বলবো, তারা তাদের প্রত্যেকটা খেলোয়াড়ের এবং প্রত্যেকটা ইভেন্টের খেলোয়াড়দেরকে দৃষ্টি দেওয়া, তাদের জন্য ওয়েলফেয়ার দেখা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও পুরোদমে খেলাধুলা চালু করাটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি উন্নতির আগে আইপিএল শুরু করা কোনোভাবেই সম্ভব নয়, 8 দলের টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে আয়োজকরা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকছে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। তবে শেষ পর্যন্ত আইপিএল বাতিল হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। তবে চলমান পরিস্থিতিতে শ্রীলঙ্কা তাদের দেশে আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতকে। দর্শক, খবর শেষ করব কমলার আভায় রাঙা পপি ফুলের খবর জানিয়ে। করোনার মহামারীতে সবকিছু বন্ধ থাকলেও প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলেছে আপন খেয়ালে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপি ফুলের কমলা আভা যেন জ্বলজ্বল করছে গোটা অঞ্চলে। আর সেই আভার ফুলগুলো মুগ্ধ করতে চায় প্রকৃতিপ্রেমীদের। বাকিটা দেখুন আসমাতুলির ডেস্ক রিপোর্টে। করোনার প্রকোপে গোটা ক্যালিফোর্নিয়া যখন স্থবির, তখন নিজেকে পূর্ণরূপে মেলে ধরার অবাধ সুযোগ পেল অঙ্গরাজ্যটির বনফুলগুলো।
তাই এই সময়টাতে অঙ্গরাজ্যটির বনফুল পপির সোনালি আভায় যেন রাজসিক সৌন্দর্য পেয়েছে সেখানকার ছোট ছোট পাহাড়গুলো। আর স্টেটটির সবুজ প্রকৃতিও যেন প্রাণ ফিরে পেল পপি ফুলের বর্ণিল সমারোহে। তাই তো এমন সৌন্দর্যের পসরা নিয়ে দর্শনার্থীদের কাছে ডাকছে শান্ত সুনমির এই ফুলেল প্রকৃতি। তবে নান্দনিক এই সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে পারছে না করোনায় দগ্ধ ফুল পিয়াসীরা। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।